ওয়েলকাম ব্যাক গাইস। চলো আমরা আজকে হোল্ডিং কোম্পানির পার্ট 3 কমপ্লিট করব। আগের অঙ্কটাতে আমরা শিখেছিলাম, আগের অঙ্ক আমরা এই অঙ্কটা করেছিলাম। তো তার শুধু ওয়ার্কিংটাই আমরা করেছিলাম, বাট আমরা কোনো ব্যালেন্স শিটটা আমরা করতে পারিনি বিকজ অফ ল্যাক অফ টাইম। আজকে আমরা ব্যালেন্স শিট কমপ্লিট করব। আচ্ছা, ব্যালেন্স শিটে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, একটা জায়গায় আগের দিন একটা মিস্টেক হয়েছিল, তো খুবই মাইনর মিস্টেক, তোমরা একটু দেখে নাও। যেমন দেখো, আমরা এখানে লিখেছিলাম যে ডিভিডেন্ড 18,000 ছিল, প্রপোজ ডিভিডেন্ড কারেন্ট ইয়ার। উপরেরটা বলছি না, হ্যাঁ, উপরেরটা বলছি না, আমি বলছি আমি উপরেরটা বলছি না, আমি নিচেরটাকে শুধু বলছি, ঠিক আছে? তো ছিল আমার 75% হোল্ডিং কোম্পানি নিয়েছিল, আর 25% মাইনরিটি নিয়েছিল। বাট আমি একটা ছোট্ট মিস্টেক করেছি, 18,000-এর 25% 4,500 হয়। তোমরা প্লিজ তোমাদের খাতাতে বা কপিতে, যেখানে তোমরা কপি করে রেখেছিলো, সেখানেতে এটাকে চেঞ্জ করে নাও। তোমরা কী লিখবে? 4,500, ঠিক আছে? এইটা হবে না, এটা কেটে দিও, ঠিক আছে? ওকে, চলো স্টার্ট করি। দেখো, ব্যালেন্স শিটে তো আমাদেরকে করতে কী হবে? ব্যালেন্স শিট করার সময় কিছুই নয়, যে ব্যালেন্স শিটটা আমরা করব তাকে বলা হবে কনসোলিডিয়েটেড ব্যালেন্স শিট। কী বলা হবে? কনসোলিডিয়েটেড ব্যালেন্স শিট। কনসোলিডিয়েটেড ব্যালেন্স শিটে কী হয়? সামেশন করা হয়, মানে কি এইচ লিমিটেড আর এস লিমিটেডের যা যা ব্যালেন্সগুলো আছে সেগুলোকে যোগ করে টোটালটাকে আমি কনসোলিডেটেড বসাবো। মানে এটা না হবে এইচের, না হবে এসের, সম্পূর্ণ এইচেরও হবে না, সম্পূর্ণ এসেরও হবে না। এইচ আর এসের যা যা ব্যালেন্স থাকবে যোগ করে দেবো। কেন যোগ করবো? কেননা লিটারালি যদি দেখতে চাই, তো এইচ লিমিটেড কী করেছে, কি এস লিমিটেডকে কিনে নিচ্ছে, এস লিমিটেডকে কিনে নিয়েছে। তার ফলে কি হয়েছে, এইচ লিমিটেডের যা অ্যাসেট লায়াবিলিটি ছিল ওগুলো এইচ লিমিটেডেরও অ্যাসেট লায়াবিলিটির মধ্যে কনভার্ট হয়ে গেছে। তাই এইচ লিমিটেড প্লাস এস লিমিটেড করে আমাদেরকে এখন চালাতে হবে, ঠিক আছে? বাট কিছু কিছু জায়গায় এক্সেপশন আছে, তাই আমি বলবো খাতা পেন নিয়ে বসো। আমি যা যা বলছি, যেমন যেমন বলছি তেমন তেমনভাবে তোমরা কপি করে নাও। চলো আমরা আনসারে আসি, ঠিক আছে? আনসারে আসছি। তো দেখো, কিছুই নয়, এখানে কনসোলিডেটেড ব্যালেন্স শিট লিখতে হয়। আমরা নর্মাল ব্যালেন্স শিট লিখতাম, কিছুই লিখতাম না, শুধু ব্যালেন্স শিট লিখতাম। বাট এখন আমাকে লিখতে হবে কি কনসোলিডেটেড ব্যালেন্স শিট, ঠিক আছে? আচ্ছা, তো উইথ ইটস সাবসিডিয়ারি এস লিমিটেড, মানে অফ এইচ উইথ এস, মানে এইচ আর এসের দুটো যোগফল লিখছি আমরা, কেমন? তো প্রথমে দেখো ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস লিখি আমরা, তারপরে শেয়ার হোল্ডার ফান্ডও লিখি আমরা, শেয়ার ক্যাপিটাল লিখি। ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল বসাবো। তুমি আমি বলবে দাদা তাহলে এইচের যা শেয়ার ক্যাপিটাল তার সঙ্গে এসের শেয়ার ক্যাপিটাল যোগ করে বসাবো। আমি বলবো না, না, এই ক্ষেত্রে হবে না, কিছু এক্সেপশন আছে বলেছিলাম। তো ধরে নাও শেয়ার ক্যাপিটালটা সেই এক্সেপশনের মধ্যে পড়ে। তাই দাদা শেয়ার ক্যাপিটাল কার বসবে? শেয়ার ক্যাপিটাল কার বসবে? শেয়ার ক্যাপিটাল অনলি অন এইচের বসবে। এইচের যা শেয়ার ক্যাপিটাল বলবে আমি সেইটাই বসাবো, এসেরটা যোগ করব না। অঙ্কে দেখে নাও, এইচের শেয়ার ক্যাপিটাল বলেছিল 3,60,000, ঠিক আছে? ওকে, ভেরি গুড। অঙ্কটা সবাই কিন্তু টুকে রাখবে, হ্যাঁ? আমি আগের দিনও বলেছিলাম কোশ্চেনটা কপি করে রাখতে নিজেদের খাতায়, যাদের কাছে বই নেই। তারপর দাদা সারপ্লাস আসবে আমাদের, সারপ্লাস। তো সারপ্লাসে কী বসবে? সারপ্লাসের মধ্যেও একটা এক্সেপশন আছে, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটা কাজ করে রাখবে, শেয়ার ক্যাপিটালের পাশে তোমাদের সুবিধার জন্য ব্র্যাকেটে লিখে রাখবে, কি লিখে রাখবে? এইচ লিমিটেড, ঠিক? তাহলে শুধু আমরা এইচ লিমিটেডই বসাবো। আচ্ছা দাদা, তাহলে সারপ্লাসে কী হবে? তাই কি সেরকম হবে কি? হ্যাঁ, বিকজ শেয়ার ক্যাপিটালের সারপ্লাস একই গোত্রের জিনিস আর একই হেডের আন্ডারে আসে, তাই এদের ট্রিটমেন্টটাও একই। তো সারপ্লাসে তাহলে কী বসবে? সারপ্লাসে কোনটা বসবে আমি বলছি, একটু আলাদা, কোনটা বসবে আমি বলছি। দেখো, আমরা লাস্ট যেটা শিখেছিলাম ওয়ার্কিংয়েতে, কনসোলিডেটেড পিএল অ্যান্ড রিজার্ভ অফ এইচ লিমিটেড। তো এইচ লিমিটেডের যে কনসোলিডেটেড পিএল অ্যান্ড রিজার্ভ বার করেছিলাম, সেই পিএল অ্যান্ড রিজার্ভই কনসোলিডেটেড ব্যালেন্স শিটে বসবে। ওই জন্যই এর নাম আমরা দিয়েছিলাম কি দিয়েছিলাম? কনসোলিডেটেড। তো এখানে আমি পিএলও বার করেছি, এখানে আমি রিজার্ভও বার করেছি। যা যা ব্যালেন্স আছে এই দুটো ব্যালেন্সের যোগফলটা আমার বসবে রিজার্ভে গিয়ে, ঠিক আছে? তাহলে আমি দেখে নিই কত কত হয়। 92,150 আছে, আর 42,750 আছে। তো ঠিক আছে, আমি তাহলে আনসারটা একটু দেখে নিই কোথায় আছে এখানটা। দেখো, জেনারেল রিজার্ভ আর এটা,
দেখো সেম, তাই না? 92 42 750, 92 150। তো এইরকমভাবে তুমি বসিয়ে দিলে, কেমন? তাহলে আমার সারপ্লাসটা হয়ে গেল। এবার আসছে কি তারপরে মাইনরিটি ইন্টারেস্ট। ব্যালেন্স শিটে এই টার্মটা তোমরা আগে কোনো দিন দেখো নি, কেন না আগে আমরা কোনো দিন কনসোলিডেটেড ব্যালেন্স শিট করিনি, তাই এটা আসেনি। এটা অনলি অন কনসোলিডেটেড ব্যালেন্স শিটের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তাই মাইনরিটি ইন্টারেস্টে একটা নতুন পয়েন্ট আসছে, ঢুকছে। তো এটা কি বসবে? মাইনরিটি ইন্টারেস্ট। খুব শোনা শোনা লাগছে, শোনা শোনা লাগবেই না কেন? কেননা আমরা এইখানেতে মাইনরিটি ইন্টারেস্ট করা শিখেছিলাম, আর মাইনরিটি ইন্টারেস্টও বার করেছিলাম কত? 72,875। তো আমি সেটাই এখানে বসিয়ে দেবো মাইনরিটি ইন্টারেস্টের জায়গায়। মাইনরিটি ইন্টারেস্টের জায়গায় কোথায় গেল আমার মাইনরিটি ইন্টারেস্ট? মাইনরিটি ইন্টারেস্টের জায়গায় বসিয়ে দিলাম, কেমন? এবার কি আসছে? শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অন অ্যালটমেন্ট। এ দেখো বুকে কিছু বলা দেওয়া ছিল না অঙ্কতে, এই যে কোশ্চেন ছিল এটা আমার, যে শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অন অ্যালটমেন্ট কিছু বলে দেওয়া ছিল না, কোনো কিছু নেই, তাই বসাতে পারলাম না আমি। আর কি আছে আমার অঙ্কেতে? আর আছে নন কারেন্ট লায়াবিলিটিস। নন কারেন্ট লায়াবিলিটিস, দেখো অঙ্কেতে আমার নন কারেন্ট লায়াবিলিটিও কিছু বলে দেয়নি, দেখো কোথাও বলে দেয়নি, ডাইরেক্ট কারেন্ট লায়াবিলিটিতে চলে এসেছিলো, ডাইরেক্ট কারেন্ট লায়াবিলিটিতে চলে এসেছিলো, নন কারেন্ট লায়াবিলিটি কিছু বলে দেয়নি, তাই বসালাম না, কেমন? আচ্ছা, এরপর আসছে কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটির মধ্যে প্রথমে আসছে ট্রেড পেয়েবল। এবার ট্রেড পেয়েবল দেখি আমি একটুখানি কোশ্চেনে কী ছিল, কোশ্চেনে ট্রেড পেয়েবল কী ছিল, একটুখানি একটু ওয়েট করো একটা জিনিসের জন্য। দেখো ট্রেড পেয়েবল কত ছিল, দেখো ক্রেডিটর ছিল আর বিলস পেয়েবল ছিল, ক্রেডিটর ছিল আর বিলস পেয়েবল ছিল। এটা খুব হেজি লাগছে আমার, প্রথমটাই চলে যায়। কী ছিল? ক্রেডিটার ছিল আর বিলস পেয়েবল ছিল। ক্রেডিটার ক টাকা ছিল? 60 আর 42, HRS দুজনের ছিল, তাহলে 60 আর 42 অ্যাড হবে, তাহলে ক্রেডিটর বেরিয়ে যাবে আমার। আর বিলস পেয়েবল, অনলি 6,000 ছিল, কার? এসের শুধু। তাহলে এই দুটো যোগ করলে আমি ক্রেডিটার পেয়ে যাবো, আর এসের শুধু 6,000কে আমি বসিয়ে দেবো বিলস পেয়েবলের জায়গায়। তো দেখো আমি সলিউশনে তাই করেছি আমি। তখন ট্রেড পেবেল বার করতে আসছিলাম, তখন ক্রেডিটরে HRS 60 আর 42 বসালাম, 1000 বসিয়ে যোগ করে বার করলাম, আর বিলস পেবেল এসের অনলি 6,000 আমি বসিয়ে দিলাম, বসাতে আমার 1,08,000 হলো, আর সেটাকেই আমি অঙ্কেতে নামালাম, তো আমার 1,08,000 বেরোলো। ঠিক আছে, এবারে আসছি কি আমি শর্ট টার্ম প্রভিশনেতে। কোশ্চেনটা দেখি শর্ট টার্ম প্রভিশনে কী ছিল আমার। দেখো শর্ট টার্ম প্রভিশনের আন্ডারে আমার কী ছিল? প্রপোজড ডিভিডেন্ড। প্রপোজড ডিভিডেন্ড কী ছিল আমার? প্রপোজড ডিভিডেন্ড 27,000 আর 18,000। কত কত আছে? 27,000 আর 18,000। এবার বুঝে দেখো, 27,000 তো আমার ঠিক আছে, বাট 18,000টা আমার পুরোটা আসবে না। 18,000 আর পুরোটা আসবে না, কেন আসবে না? কেননা দেখো ডিভিডেন্ডের আমি একটা জায়গায় ক্যালকুলেশন করেছিলাম, কী করেছিলাম? দুটো ছিল, একটা হচ্ছে প্রি ডিভিডেন্ড মানে আগের বছর ডিভিডেন্ড, এইটা নিয়ে আমার কোনো যায় আসে না, কারণ এটাকে প্রপোজ ডিভিডেন্ড বলে না। আর কি আছে? কারেন্ট ইয়ার ডিভিডেন্ড, যেটা 18,000 বললাম না একটু আগে, 18,000 ওইটাই কারেন্ট ইয়ার ডিভিডেন্ড। এটা দুভাগে ভাগ হয়েছিল, একটা হোল্ডিং পেয়েছিল, একটা মাইনরিটি পেয়েছিল। হোল্ডিং যেটা পেয়েছিল সেটা হচ্ছে 75%, মানে হোল্ডিং তার 13,500 পেয়েছিল, যেটা সে তার প্রি আর পোস্টে ভোগ করে নিয়েছে, ইউজ করে নিয়েছে। তাহলে আউট অফ দিস 18,000 এইচ লিমিটেড অলরেডি কত নিয়ে নিয়েছে? টোটাল 13,500 নিয়ে নিয়েছে, 13,500, মানে এর 75% যে ভাগ ছিল সেটা নিয়ে নিয়েছে। আর মাইনরিটি এখন কত পেয়েছে? মাইনরিটি আমি বলেছিলাম অঙ্কের শুরুতে যে এই জায়গাটা আমি একটু ভুল লিখেছিলাম, এটা 4,500 হবে। তাহলে মাইনরিটির জন্য পড়ে আছে কত টাকা? 4,500। তাহলে
আউট অফ দিস 18,000 আমি অঙ্কেতে 4,500কে নিয়ে বাকি অঙ্কটা করবো আমি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তাহলে এর 27,000 আর এই 18,000-এর বদলে 4,500, 27,000 প্লাস 4,500, ঠিক আছে? তো দেখো এইটাই বসলো এখানতে, 27,000 আর 4,500কে যোগ করলো, যোগ করে যা হলো সেটা কি 31,500 বলে বসানো হলো। তাহলে আমার প্রপোজ ডিভিডেন্ড সলভ হয়ে গেল, ঠিক আছে? প্রপোজ ডিভিডেন্ড আমার সলভ হয়ে গেল। এরপর কি আসছে অ্যাসেটের দিকে। অ্যাসেটের মধ্যে প্রথমে আসছে কি প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট। চলো দেখা যাক প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্টে কী বলছে অঙ্কতে। সরি, এখানে হবে প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট আসছে। প্ল্যান্ট প্রপার্টি আর ইকুইপমেন্টে কী বলছে আমাকে দেখা যাক। দেখো আমাকে বলছে ভাই 3 নম্বর ওয়ার্কিংটা গিয়ে দেখো প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্টের জন্য। 3 নম্বর ওয়ার্কিংয়ে কী আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 60, 1,20,000, 60 আছে যেটা, আর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 1,20,000, 1,08,000। এই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে গিয়ে আমি অনেক ঘোটালা করেছিলাম, মনে পড়ছে? অনেক ঘোটালা করেছিলাম। কী ঘোটালা ছিল? দুটো ঘোটালা ছিল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে গিয়ে। দুটো ঘোটালা কী কী ছিল? একটা ঘোটালা ছিল হচ্ছে প্রফিট অন রিভ্যালুয়েশন হয়েছিল 23,000, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ভ্যালু বেড়ে গেছিলো, পজিটিভ হয়েছিল। আর ডেপ্রিসিয়েশন আরও নতুন করে চার্জ করতে হবে, মানে ফ্রেশ আরও ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। তাই ডেপ্রিসিয়েশন এত টাকা চার্জ করলে কী হবে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কমে যাবে। তাহলে প্রফিট হয়েছিল বলে আমার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বেড়ে গেছিলো কত টাকা, 23,000। আর যেহেতু প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ভ্যালু বেড়ে গেছে তাই বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, কত টাকা, 1,500। সেটা আমি লেস করে দিলাম, ঠিক আছে? তো এইটা মনে রেখো। তাহলে এবার আমি যদি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ক্যালকুলেশনেতে আসি, এখানে দেখতে পাবো যে দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং না আমার কোনো সমস্যা ছিল না, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং না আমার কোনো সমস্যা ছিল না। তাই 60,000 আর 60,000 যোগ করে বসিয়ে দিলাম, ঠিক আছে? ও নিয়ে আমার কোনো সমস্যা ছিল না, তাই 60,000 যোগ করে বসিয়ে দিলাম। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি নিয়ে আমার প্রবলেম ছিল। তো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি প্রথমে কত ছিল, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কী কী ছিল? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল তোমার 1,20,000 আর 1,08,000, তাই তো? আমি একটু জুম করে নিই। আমাকে বুবুন এই ছবিটা পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? আমাকে কেউ কিছু বলো না অস্পরিষ্কারের জন্য, যে পারো বুবুনকে ধরে পেটাও। ওকে, চলো এইচ আর এস, এইচ আর এস। তো এইচ এর আর এস এর আমি বসিয়ে দিলাম অ্যামাউন্টগুলো। তাহলে এইচ আর এস এর টোটাল কত হলো, 2,28,000। এর মধ্যে বাড়বে ইনক্রিজ ভ্যালু, প্রফিট হয়েছিল না, মনে পড়লো? এখনই বলেছিলাম প্রফিট অন রিভ্যালুয়েশন হয়েছিল, ওই 23,000টা অ্যাড হয়ে গেল। আর ফ্রেশ ডেপ্রিসিয়েশন কিছু চার্জ করতে হবে বললাম, এই ডেপ্রিসিয়েশন 1,500 লেস হয়ে গেল। তাহলে অ্যাড হলো 23,000 আর ডেপ্রিসিয়েশন 1,500 লেস হলো। তাহলে এই এরিয়া থেকে এই এরিয়া মানে এইটা তো কত হচ্ছে আমার ফাইনাল, 2,49,500। আর এইটা তো আমার অলরেডি বার করাই ছিল, দুটোকে যোগ করলাম, বেরোলো কত, 3,69,500। তো আমি কি করলাম, আমার আনসারে এসে কোথায় গেল আমার আনসার, হ্যাঁ 3,69,500 বসে দিলাম প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট। ওকে, আচ্ছা ট্যাঞ্জেবল অ্যাসেটে আসছে। ট্যাঞ্জেবল অ্যাসেট দেখা যাক কী বলছে ট্যাঞ্জেবল অ্যাসেটটা। আচ্ছা ওটা ট্যাঞ্জেবল অ্যাসেটের আন্ডারেই ছিল, মানে হ্যাঁ একটু প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট ট্যাঞ্জেবল অ্যাসেটের আন্ডারেই এইটা 6 নম্বর পয়েন্টে এসেছিলো, ঠিক আছে? এটা নতুন কোনো এই নয়, প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টের আন্ডারেই ট্যাঞ্জেবল অ্যাসেটের মধ্যে এইটা এসেছিলো, ঠিক আছে? আচ্ছা ইনট্যাঞ্জেবল অ্যাসেট 3,375 লিখছে, এটা কী জানো আমি বলছি, এটা হচ্ছে গুডউইল। গুডউইল ইনট্যাঞ্জেবল অ্যাসেট তো, গুডউইল। দেখো এই অঙ্কেতে কোথাও গুডউইল লেখা ছিল আমার বইতে, কোশ্চেনেতে গুডউইল কোথাও লেখা ছিল না,
মানে কোথাও গুডউইলের কোনো বা ইনট্যাঞ্জেবল অ্যাসেটের কোনো মেনশন করা নেই। গুডউইল কোথা থেকে এলো তাহলে? দেখো আমি যখন অঙ্ক করছিলাম, কস্ট অফ কন্ট্রোল বার করছিলাম, তখন ফাইনাল রেজাল্টে কী বেরিয়েছিল? গুডউইল 3375 গুডউইল আমার বেরিয়েছিল। ঠিক আছে, এই গুডউইলটাই আমার এখানে এসে বসছে। তাই বুঝতে পারছি একটু সাবধানে তোমাকে অঙ্ক করতে হবে। তাহলে আমার কত গুডউইল বসছে? কোথায় গেল বাবা? 3375, 7 নম্বর পয়েন্টে আছে, দরকার নেই। নন কারেন্ট ইনভেস্টমেন্ট 87,000 নন কারেন্ট ইনভেস্টমেন্ট আছে। দেখা যাক ইনভেস্টমেন্ট কত টাকা আছে। দাদা ইনভেস্টমেন্ট আছে আমার এদিকে 2,30,000, ওদিকে 52,000। কত আছে? 2,30,000, 52। তো ওখানে তো কম বলছে, ব্যাপারটা কি? তা 2,30,000 যে ইনভেস্টমেন্ট কার আছে? এইচের ইনভেস্টমেন্ট কত আছে? আমি তাহলে একটু ডিটেলে বলি। এইচের একটু মনে রাখো অ্যামাউন্টগুলো, 2,30,000 আর এসের 52,000। এসের 50,000, 2,30,000। তো এইচের কত ছিল আমার? 2,30,000 আর এসের কত ছিল আমার? 52,000। 52 ছিল তো? একবার দেখিনি, দাঁড়াও। 52 ছিল। 2,30 আর 52,000। দেখো এখানে কি বলছে? এইচ লিমিটেড পারচেস 13,500 শেয়ার্স অন এত 1719, কস্ট অফ 2,10,000। তাহলে এইচ লিমিটেড কিনেছিল কত? শেয়ার কিনেছিল কার? এইচ লিমিটেডের। কত টাকা খরচা করে? 2,10,000। তার মানে নিশ্চয়ই ওর ইনভেস্টমেন্টের মধ্যে 2,10,000 ঢুকে আছে, তাই তো? তাহলে 2,30,000 মধ্যে, 2,10,000 ঢুকে আছে ইনভেস্টমেন্টের মধ্যে, তাই তো? তাহলে কি হবে? তাহলে আমি এটাকে আর 2,30,000 লিখতে পারবো না। কেননা এর মধ্যে ইনভেস্টমেন্ট নিজের কোম্পানিতে কত ছিল? 2,10,000। সেটা সবসময় আমি বাদ দিয়ে দেবো। তাহলে আমি কি করব? আমি লিখবো যে 2,30,000 মাইনাস 2,10,000। টুটা একটু 2 এর মতো করে লিখি। তাহলে আমার কত পড়ে থাকছে? আমার 20,000 পড়ে থাকছে। সরি, কত পড়ে থাকছে আমার? হ্যাঁ 20,000ই পড়ে আছে, 20,000 পড়ে থাকছে। ঠিক আছে, আচ্ছা। আর এসের কত আছে? তাহলে এইচের আর এখন কত পড়ে আছে? এখন 20,000 পড়ে আছে। আর এসের কত আছে? এসের 52,000। তা টোটাল কত হচ্ছে? 72,000। এবার তুমি বলবে দাদা এখানে তো 1,95,000 লেস করেছে, 1,95,000 লেস করেছে। দেখো এটা করার কারণ হচ্ছে কি? 2,10,000 আমার ইনভেস্টমেন্ট ছিল তো, ঠিক আছে? আর প্রি অ্যাকুইশন আর যে 15,000 আমি ডিভিডেন্ড পেয়েছিলাম, মনে আছে? 15,000 ডিভিডেন্ড পেয়েছিলাম আমি, সেটা লেস করলে কত পড়ছে? কত থাকছে? তো লেস করলে আমার 1,95,000 থাকছে। তাই 1,95,000কে লেস করা হলো। কেন আমি বলছি দেখো তোমাকে, কেন আমি বলছি 15,000 লেস হলো কেন বলছি। দেখো কি বলছে এখানেতে, হ্যাঁ, ইন সেপ্টেম্বর 2019 সেলস লিমিটেড পেড ডিভিডেন্ড ফর দ্য ইয়ার 1819 রুপিস অ্যান্ড এইচ লিমিটেড রিসিপ্ট কত? 15,000 ফ্রম সাচ ডিভিডেন্ড অ্যান্ড ক্রেডিটেড টু দ্য সেম টু দ্য ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, এবং ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছে। এই 15,000টা এইচ লিমিটেড যে পেয়েছিল সেটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্টে ক্রেডিট করা আছে, তাই ইনভেস্টমেন্ট থেকে লেস হয়ে যাবে। তাহলে
তাহলে আমার ইনভেস্টমেন্ট ছিল, তাহলে আমার 2,10,000 ছিল আমার শেয়ারের ভ্যালু, তার থেকে 15,000 আমি 15,000 কিসের জন্য আমার, তার মধ্যে 15,000 আমার ডিভিডেন্ডের জন্য। তাহলে আমার শেয়ারের, এটা ছিল শেয়ার প্লাস ডিভিডেন্ডের ভ্যালু, শেয়ার প্লাস ডিভিডেন্ড সব মিলিয়ে আমার কত ছিল, 2,10,000 ছিল। এবার 15,000 ডিভিডেন্ড আমি বার করে দিই, তাহলে আমার শুধুমাত্র শেয়ারের জন্য কত পড়ে থাকবে আমার, কত, 1,95,000 এই শেয়ার অফ এস লিমিটেডের জন্য। ঠিক আছে, তাহলে এই 1,95,000টি 2,30,000 থেকে বাদ হলো, বাদ হয়ে পড়ে থাকছে কত টাকা, 35,000, আর এস লিমিটেডের 52,000, দুটো মিললে 87,000। ঠিক আছে, তো আমার নন কারেন্ট ইনভেস্টমেন্ট 87,000 বেরিয়ে গেল। এবার আসছে কি ইনভেন্টারিজ। ইনভেন্টারিজে দেখো, ইনভেন্টারিজ আমি যদি দেখতে যাই, দেখো ইনভেন্টারিজে স্টক, এইচ লিমিটেড যা স্টক ছিল আমি লিখলাম 60,000, দেখো বইতে মিলিয়ে নেবে, এইচ লিমিটেড কত ছিল 60,000, ইন টোটাল কত হয় 1,20,000। বাট মনে পড়ছে কি, একটা আনরিয়েলের স্টক আমরা বার করেছিলাম, প্রফিট অন আনরিয়েলের স্টক, সেটা আমার এখান থেকে লেস হবে। ঠিক আছে, তাহলে আমার পড়ে থাকছে কত, এই অ্যামাউন্টটা। দেখো তাহলে, তাহলে অঙ্কেতে আমার স্টক কত বলে দিয়েছিল, ইনভেন্টারিজ কত বলেছিল, 60,000 অ্যান্ড 60,000 বোথ, দুজনেরই 60 করে বলেছিল। আর আমি এইখানেতে, আর আমরা এইখানেতে ভ্যালু অফ আনরিয়েলাইজড প্রফিট অন আনসোল্ড স্টক কত বার করেছিলাম, 1,600। তাহলে তাহলে কী হবে, তাহলে 60,000 এইচের 60,000 এসের দুটো যোগ করে 1,20,000 হবে, তার থেকে আমি 1,600 লেস করে দেবো, কারণ আনরিয়েলাইজড প্রফিট মিশে আছে ওর উপরেতে। ঠিক আছে, তাই এই কাজটা হলো। ওকে, এরপরে কি আসছে, এরপর আসছে ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবলটা দেখে নিই আমরা একবার, কিছুই নয়, সিম্পলভাবে ডেটর এইচের যা ছিল আর এসের যা ছিল বসে গেল। ঠিক আছে, যোগ করে বসিয়ে কিছুই নয়, সিম্পল। এই যে অঙ্কটা যদি কোশ্চেনটা আমি দেখি, কোশ্চেন এখানেতে ডেটর আমাকে বলে দিয়েছিল 53 অ্যান্ড 44, সিম্পলভাবে এই দুটোকে বসিয়ে দিলাম আমি, তাহলে আমার ডেটরটা কাজ হয়ে গেল। কোথায় গেল ডেটর, ট্রেড রিসিভেবল বা ডেটরের কাজ হয়ে গেল আমার। ঠিক আছে, 97,000 বসে গেল। এবার আসছি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, দেখো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা দেখো, এইচ লিমিটেড যা ছিল, এস লিমিটেড যা ছিল দুটোকে যোগ করে বসলাম, 20,000 আর 12,000, 20,000 অ্যান্ড 12,000। যদি আমি অঙ্কটা দেখি, দেখো কোশ্চেনেতে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 20,000 অ্যান্ড 12,000 ছিল, এই দুটোকে যোগ করে বসিয়ে দিলাম, আনসারেতে এই দুটোকে যোগ করে বসিয়ে দিলাম, হয়ে গেল আমার ব্যালেন্স শিট শেষ। ব্যালেন্স শিট খুব একটা কঠিন নয়, বাট কিছু কিছু জায়গায় খুব সাবধানে কাজ করতে হবে। ঠিক আছে, যেগুলো বললাম বারবার দেখো, ভালো করে মাথায় নাও, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। আর এই বুকের ছবি যদি আবছার জন্য কষ্ট হয়, প্রবলেম হয়, তাহলে যে যা পারো বুবনকে ধরে পেটাও, কেননা ওই আমাকে এটা দিয়েছিল। ঠিক আছে।